তো আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। এবং 12ই জানুয়ারি আজ আমাদের কাছে দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ স্বামীজির জন্ম জয়ন্তী এবং তার সাথে কিন্তু 12ই জানুয়ারি মানে আজ মাস্টারদা সূর্য সেনের মৃত্যুদিন। এবং তার পাশাপাশি বলতে হয় ইন্ডিয়ান ফুটবল আজকে অনেক কিছু ঘটনার সাক্ষী হয়েছে। আজকে এআইএফএফের যে মিটিং ছিল, বা মিটিং ঠিক না, মানে একটা ফাইনাল ডেডলাইন ডে ছিল। এক হচ্ছে যে যারা ক্লাব পার্টিসিপেট করতে চাইছে তাদের আজকের দিনের মধ্যে ক্লিয়ার কাট জানাতে হবে যে আমি খেলতে চাইছি, এবং তার সাথে পার্টিসিপেশন ফি যেটা রয়েছে 1 কোটি টাকা সেটাও জমা দিতে হবে। তো কতগুলো ক্লাব জমা দিয়েছে সেটা জানি না, বাট 14টা আইএসএল ক্লাব তারা জানিয়ে দিয়েছে আমরা খেলবো। এবং মোটামুটি এমন একটা লেভেলের হয়তো অ্যাসুরেন্স, সেটা রিটেন হতে পারে বা সেটা অন্য কোনো মানে মানিটারি উপায়ে হতে পারে, সেটা এআইএফএ পেয়েছে। তারপরে এই ধরনের ব্যাপার সামনে এসেছে যে হ্যাঁ 14টা আইএসএল ক্লাব তারা আইএসএল খেলবে, কারোর কোনো রকম আর প্রবলেম থাকছে না। 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে কার কোনটা ভেনিউ হিসাবে কে সিলেক্ট করতে চাইছে, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যেখানে এআইএফএফের না টার্গেটটা খুব সিম্পল ক্লাবগুলোর সাথে। সেটা হচ্ছে যে কোন ভেন্যুটা ঠিক করে তুমি এখানে অন্তত মনে করছো যে আমার টিকিট সেলিংটা হাই থাকবে অ্যান্ড রেভিনিউ বোথ ওয়েতে, ক্লাবের জন্য এবং অবশ্যই দ্য ইকোসিস্টেম হেড অর্থাৎ এআইএফএফ তাদের জন্য রেভিনিউটা ঠিকঠাক জায়গাতে থাকবে। সেখানে প্রায় সমস্ত আইএসএল ক্লাবই এই মুহূর্তে তাদের ভেন্যু জানিয়েছে। দু একটা ক্লাব যাদের এখনও লোকাল বডির সাথে মানে গভর্নমেন্টের সাথে হতে পারে বা স্পোর্টস বডির সাথে হতে পারে, এখনও কিছু হিঞ্জ রয়ে গেছে রিলেশনের ক্ষেত্রে, তারা এখনও অবধি কনফার্ম করতে পারেনি যে তাদের হোম ভেন্যু কী হতে চলেছে। যদি সেই সমস্যা মিটে যায় তাহলে সেটা তাদের হোম ভেন্যু হবে, মানে লিস্টেড রয়েছে বাট নট কনফার্মড, এরকম একটা সিচুয়েশনে রয়েছে। কিন্তু বাকি প্রায় সমস্ত ধরতে গেলে ধরে নাও এখানে প্রায় এখনও অবধি যে আপডেট 12টা আইএসএল ক্লাব তারা কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে তারা তাদের হোম ভেন্যু হিসাবে এই স্টেডিয়ামকে সিলেক্ট করছে। আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে বলবো যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা দুজনেই কিন্তু যুব ভারতী অর্থাৎ আমাদের সল্টলেক স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসাবে সিলেক্ট করেছে। এবং মোহনবাগান এখানে একটা স্পেশাল ব্যাপার দিয়ে রেখেছে যে যদি কোনোভাবে দেখা যায় যে যুব ভারতীর ওপর প্রেশার পড়ছে, কম টাইমের মধ্যে বেশি ম্যাচ বা কিছু, বা যদি মনে হয় যে হয়তো এখান থেকে সেই ধরনের কালেকশনটা হলো না, তাহলে তারা কিন্তু অল্টারনেট হিসাবে কিশোর ভারতীতে ম্যাচ খেলতে পারে, সেই চান্সও রয়েছে। মহামেডান স্পোর্টিং সরাসরি জানিয়েছে যে তারা তাদের ম্যাচ গতবারের মতো কিশোর ভারতীতেই খেলতে চায় এবং সেখান থেকেই তারা তাদের যা কিছু পরিকল্পনা রয়েছে সেটাকে কেন্দ্র করেই করছে। এবং তার সাথে ইন্টারকাশি তারা জানিয়েছে যে বারাসাত অথবা কল্যাণী এই দুটোর মধ্যে যে কোনো একটা স্টেডিয়াম তারা হোম ভেন্যু হিসেবে রাখতে চাইছে। তো ইন্টারকাশি এখানে উত্তরপ্রদেশের টিম হলেও আমরা জানি তাদের মালিক গোষ্ঠী বা তাদের দীর্ঘদিনের যে ফুটবলিং যা কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হয় এবং তারা দীর্ঘদিন ধরে কল্যাণী স্টেডিয়ামেই খেলে আসছে। মাঝে কিছু ম্যাচ গুয়াহাটিতে খেলেছে, এখানে সেখানে খেলেছে, বাট তাদের বেসটা কিন্তু অলওয়েজ কল্যাণী থেকেছে। তো কল্যাণী হতে পারে অথবা বারাসাত হতে পারে, এই দুটো ভেন্যুর মধ্যে যে কোনো একটা ভেন্যু তারা ফাইনালি সিলেক্ট করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাকি মোটামুটি সবার সেমই রয়েছে। ওড়িশা এফসি তারা ফুটবল খেলবে মানে আইএসএল খেলবে, কিন্তু তাদের যে হোম ভেন্যু এতদিন ধরে যেটা তাদের চলছিল ভুবনেশ্বরে, সেটাকে তারা অফিসিয়ালি কিন্তু ডিক্লেয়ার করতে পারেনি, যেহেতু তাদের একটা গভর্নমেন্টের সাথে ইন্টারনাল প্রবলেমস রয়েছে। এখনও পুরো বিষয়টা ক্লিয়ার হয়নি, কিছু এখনও চুক্তিপত্র বাকি রয়েছে, কিছু মেমোরান্ডাম যার ডেট পেরিয়ে গেছে সেটা আবার নতুন করে সাইন করা। এই কারণে কিন্তু ওড়িশা এফসি এখনও কোনো ফাইনাল ডিসিশনে যেতে পারেনি। বাকি প্রায় সবাই ধরতে গেলে। আর কেরালাতে একটু কাজ চলছে, কেরালা যেটা মেন স্টেডিয়াম কোচিতে কাজ চলছে, সেই কাজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে হবে, না হলে অন্য কোনো ভেন্যুতে কেরালা খেলবে, বাট কেরালাতেই খেলবে। এই হচ্ছে এখন সিচুয়েশন। এটা হচ্ছে আপাতত আইএসএল ক্লাবগুলোর ব্যাপার। দ্য গুড নিউজ ইজ কি 14 ফেব্রুয়ারি থেকে 14 আইএসএল ক্লাবস নিয়ে খেলা শুরু হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। এবং এই যে এআইএফএফ একটা অফিসিয়ালি কনফার্মেশন সমস্ত ক্লাবগুলোর কাছ থেকে পেয়ে গেল, বা মোটামুটি যদি সবাই তাদের পার্টিসিপেশন ফিও একটা টাইমের মধ্যে জমা দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে এআইএফএফের এর পরের যে কাজটা রয়েছে যেটা আমাদের জন্য খুব ম্যাটার করবে, সেটা হচ্ছে অফিসিয়াল ফিক্সচারকে রেডি করা। কারণ সেটা যথেষ্ট টাফ জব হবে, যেহেতু কোনো টিম 7টা হোম ম্যাচ পাবে, কোনো টিম 6টা হোম ম্যাচ পাবে, কোথায় কোন ম্যাচগুলোকে একটা করে বেশি দিলে ভালো হতে পারে সেই ভেন্যুর জন্য, সেখানে লোকালিটির জন্য, সেই ক্লাবের জন্য, বা অন্তত পক্ষে রেভিনিউ জেনারেশনের জন্য। এবার সেটাকে অ্যাসেস করার পালা, এবং তারপর একটা অফিসিয়াল ফিক্সচার সামনে নিয়ে আসতে হবে, যেটা খুব দেরি করলে চলবে না। কারণ প্রত্যেকেরই একটা করে শিডিউল বানানোর থাকে, ক্লাবগুলোর ব্যাপার রয়েছে, লজিস্টিক্সের ব্যাপার রয়েছে, এবং আমি পার্সোনালি ফিল করি ফ্যানেদের ব্যাপার রয়েছে।
কারণ আমি কোন ম্যাচটা দেখতে যাব, কোনটা আমি স্কিপ করব, কিভাবে আমি প্ল্যান করব, এটাও কিন্তু একটা টাইমের ব্যাপার থাকে। তো সবার জন্যই সেটা দরকার এবং এএফএফ সেটা খুব তাড়াতাড়ি করবে বলে মনে হয়। আমার যতটুকু ধারণা যে মোটামুটি জানুয়ারির 20 থেকে 22 তারিখের মধ্যে আমরা অফিসিয়ালি ফুল ফ্লেজেড একটা ফিক্সচার 2025-26 সিজন অফ আইএসএল পেয়ে যাব। এবার আমি ঢুকবো লাস্ট পার্ট অফ দ্য ভিডিও, খুব ছোটো করে শেয়ার করবো। সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বেশ কিছু রিউমার উঠছে। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে বেশ কিছু নামের মধ্যে একজন নাইজেরিয়ান ফরওয়ার্ডের নাম শোনা যাচ্ছে যে লিস্টের ওপরের দিকে রয়েছে এবং সেটা খুব সিরিয়াস একটা জায়গাতে রয়েছে। দেখো, ইস্টবেঙ্গল যাকেই নিয়ে আসুক না, একটা ভালো স্ট্রাইকার নিয়ে আসবে। হাই প্রোফাইল হবে, ওয়ার্ল্ড কাপ খেলা হবে, ইউরো কাপ খেলা হবে, চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে, আমি বলতে পারবো না, কেউই বলতে পারবে না। বাট এমন একটা প্রোফাইলের প্লেয়ার হবে যেটা ভালো হবে। আমরা যদি একটু সিজন ব্যাকওয়ার্ডে যাই, অ্যাক্সেস করি, আমরা যদি দেখি, আমরা যদি একটু মনে করি, তাহলে দেখব যে ইস্টবেঙ্গলের একটা কমন প্রবলেম হচ্ছে স্ট্রাইকার ইস্যু। খুব বেশি স্ট্রাইকার কিন্তু ইস্টবেঙ্গলের এখন অবধি নির্ভরতা দিতে পারেনি ইন্ডিয়ান সুপার লিগে, এক্সেপ্ট ক্লেটন সিলভা। যেভাবে দিমিত্রিয়াস ডিয়ামান্টাকোসকেও নিয়ে আসা হয়েছিল, সেইভাবেও কিন্তু ডিয়ামান্টাকোসও সেই লেভেলে ডেলিভারি দিতে পারেনি। একমাত্র ক্লেটন সিলভা যে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করেছিল এবং যেভাবে ইস্টবেঙ্গল একটা ডামাডোল সিচুয়েশনে ছিল, সেখান থেকে যে প্লেয়ারের ওপর বেস করে ইস্টবেঙ্গল কিছু ভালো করেছিল, সেই প্লেয়ারটা কিন্তু ছিল ক্লেটন সিলভা। হ্যাঁ, ডেফিনেটলি তার সাথে তুমি মহেশ নরেন সিংকে 100% ক্রেডিট দেবে, বাট আই এম টকিং অনলি অ্যাবাউট দ্য ফরেন স্ট্রাইকার। তো সেইভাবে কিন্তু ইস্টবেঙ্গলের এই আইএসএল হিস্ট্রিতে কোনো একজন সিঙ্গেল ফরেন স্ট্রাইকার এসে ডাইনামিক্স চেঞ্জ করেছে বা তাকে নিয়ে স্বপ্ন দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা সিজন শেষে কোথাও একটা ভালো কিছু পেয়েছে, ইউ ক্যান নট গিভ অ্যানাদার এক্সাম্পল এক্সেপ্ট ক্লেটন সিলভা। অনেকে এসেছে যারা হয়তো কিছু অল্প ঝলক দেখিয়েছে। তুমি ব্রাইটন ওয়াকারের কথা বলবে, তুমি ডেফিনেটলি ডিয়ামান্টাকোসের কথা বলবে, তো খুব বেশি প্লেয়ার কিন্তু তুমি শো করতে পারবে না। তো এটা একটা বড় সমস্যা। এবং সমস্যা নাম্বার 2 হচ্ছে যে এই উইন্টার ট্রান্সফার উইন্ডো ইস্টবেঙ্গল অলমোস্ট প্রতি সিজনে একজন করে রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে এসেছে, যে প্লেয়ার কিন্তু ফরওয়ার্ড, এবং তাকে নিয়ে ইস্টবেঙ্গল একদমই সাকসেস পায়নি। সেই অর্থে তার কোনো রকম ছাপ ইস্টবেঙ্গলের খেলার মধ্যে ছিল না। তো এই প্রবলেম সব কিছুকে মাথায় রেখে ইস্টবেঙ্গল এমন একজন প্লেয়ারকে নিয়ে আসতে চাইছে যে প্লেয়ার প্রুভেন এবং যে প্লেয়ার কিন্তু এসে রাতারাতি একটা ভালো ফুটবল খেলতে পারবে এবং কোথাও অন্তত পক্ষে স্ট্রাইকিং ফোর্সে একটা বেটার রিপ্লেসমেন্ট হবে যে দুজন প্লেয়ারকে ছাড়ছে, যা কিছু রিউমার রয়েছে সেই নিরিখে। এবার সেই কারণেই বেশ কিছু নাম, এবং সেখানে বলেছিলাম একজন নাইজেরিয়ান ফরওয়ার্ড তাকে বেশ পছন্দ হয়েছে। কিন্তু তার পাশাপাশি রিউমার বলছে যে একটা নাম আরও খুব স্ট্রংলি উঠে এসেছে, সেটা হচ্ছে দিয়েগো মরিসিও ইন্ডিয়ান ফুটবলে বেশ পরিচিত একটা নাম, দীর্ঘদিন ধরে আইএসএলে খেলেছে অ্যান্ড ডেফিনেটলি প্লেয়ারটা টপ কোয়ালিটি প্লেয়ার, এই নিয়ে আমাদের কোথাও সন্দেহ নেই। এবং ইন্ডিয়ান ফুটবল ছেড়ে যাওয়ার পর যখন ইন্দোনেশিয়াতে ও জয়েন করে, সেখানে পার্সিবায়াতে রয়েছে। অ্যান্ড আনফর্চুনেট ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের কেরিয়ারটা ওর যতটা ভালো, ইন্দোনেশিয়ান সুপার লিগে কিন্তু শুরুটা অতটা ভালো হয়নি। সেখানে 7টা ম্যাচে এখনও অবধি কোনো রকম গোল কন্ট্রিবিউশন ওর নেই। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গল নিয়ে এলে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে খেলাবে, ইন্দোনেশিয়ান সুপার লিগে নয়। এবং ইন্ডিয়ান সুপার লিগে এই প্লেয়ারটার কোয়ালিটি আমরা জানি যে ইন্ডিয়ান পরিবেশে ও কী ধরনের ফুটবলটা খেলে। ওর মধ্যে ফিজিক্যাল একটা স্ট্রেংথ রয়েছে, স্কিলের একটা হাইলি ব্যাপার রয়েছে, এবং অবশ্যই অপোনেন্টগুলোকেও জানে। অন্ততপক্ষে বিভিন্ন ক্লাবের যে ডিফেন্ডাররা রয়েছে তাদের এগেনস্টে ও প্রচুর গোল করেছে, তাদেরকেও খুব ভালো করে জানে। তো রাতারাতি একটা ভালো ইনক্লুশন হবে ডেফিনেটলি ইন্ডিয়ান ফুটবলের, তার হিস্ট্রি বা তার রেকর্ডসকে সামনে রাখলে। এবং তার সাথে যে ইস্টবেঙ্গলের মিডফিল্ডার রয়েছে আরও একজন ব্রাজিলিয়ান, দ্য ম্যাজিশিয়ান মিগুয়েল ফিগুয়েরা, তার সাথে কিন্তু জুটিটাও ভালো বাঁধবে। ব্রাজিলিয়ান দুজনের কম্বো কিন্তু ডেডলি একটা কম্বো হয়। তো সেই দিক থেকে দিয়েগো মরিসিও একটা ভালো ইনক্লুশন হতে পারে যদি তার রিউমারটা সত্যি হয়ে বেরিয়ে আসে। যদিও ইন্দোনেশিয়াতে বহু রকম কথাবার্তা চলছে, সেটা একটা অন্য ব্যাপার। কেউ বলছে যে না, থেকে যাবে পার্সিবায়াতে, কেউ বলছে না ইস্টবেঙ্গলের অফার ভালো রয়েছে, শর্ট টার্মে ব্যাপার রয়েছে, ইন্ডিয়ান সুপার লিগে দিয়েগো মরিসিও ফিরতে চায়, লটস অফ ব্যাপার চলছে ওখানে। তার সাথে আরও একটা নাম উঠে এসেছে, সেটা হচ্ছে জর্জ পেরেরা ডিয়াজ। লাস্ট সিজনে মুম্বাই সিটি এফসিতে ছিল অ্যান্ড খুবই ভালো একজন প্লেয়ার, আমরা জানি। 3টে ক্লাবে তার খেলা হয়ে গেছে, মুম্বাই, বেঙ্গালুরু এবং তার সাথে কেরালা ব্লাস্টার্স, এবং যেখানেই খেলেছে সেখানে মোটামুটি সাফল্যের সাথে খেলেছে।
ভালো একজন স্ট্রাইকার, ভালো একজন গোলপোচার এবং দীর্ঘদিন ধরে একজন স্ট্রাইকার হিসেবে নিজের একটা জায়গা তৈরি করেছে। অ্যান্ড এর আগেও কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারের জন্য চেষ্টা করেছিল, যখন ডিয়ামান্টাকোসের ব্যাপারে কথা উঠেছিল তখনই কিন্তু এই প্লেয়ারের নামও উঠেছিল, বাট সেটা হয়নি কোনোভাবে। এবার দেখা যাক যে সেই প্লেয়ার আসে কি না। তবে যা কিছু রিউমারের দিকে অন্ততপক্ষে চোখ দেওয়া যাচ্ছে, সেখানে অনেকেই মনে করতে শুরু করেছে যে দিয়েগো মরিসিও কিছুটা অ্যাহেড রয়েছে। বাট এগেন আমাদের মাথায় রাখতে হবে যে তার ইন্দোনেশিয়ান সুপার লিগের ফর্ম কিন্তু খুব একটা আহামরি না। আর এই একটা স্ট্রাইকিংয়ের মানে ব্যাপারটা এমনই একটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেন্সিটিভ ব্যাপার যে বহু প্লেয়ার এসেছে, কিন্তু একজন ছাড়া কিন্তু সেইভাবে কেউই লাল হলুদ জার্সিতে আইএসএলে ক্লিক করতে পারেনি। টোটাল ব্যাপারগুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। আমি আমার যা কিছু ব্যাপার সবটাই শেয়ার করলাম। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে থাকো অবশ্যই বেশি বেশি করে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।